আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মাদক পাচার মামলায় নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে হাজির করা হচ্ছে আজ। কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। রায়ের বাজারে শায়িত 114 জনের মধ্যে 8ই জুলাই শহীদের পরিচয় শনাক্ত। ডিএনএ পরীক্ষার পর আবারও দাফন করে পরিবারকে কবর হস্তান্তর। আইন শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা সদস্য প্রত্যাহারে গুম কমিশনের সুপারিশ। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার পাঠানো শোক বার্তা হস্তান্তর। পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং মুস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এআই প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক পণ্য প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আজ নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার সংক্রান্ত মামলায় হাজির করা হবে। একই দিনে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নিকোলা মাদুরোকে আটক করার পর এবার কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে লক্ষ্য করে কড়া হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গাইন জানাচ্ছেন। মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার 3 দিন পার হলেও পরিস্থিতি এখনও দ্রুত পরিবর্তন হচ্ছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাকে ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় দুপুরে তাদের আদালতে হাজির করা হবে। এর আগে ভেনেজুয়েলার জাতীয় পরিষদে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। শপথ নেওয়ার আগেই ওয়াশিংটনকে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্কের আহ্বান জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ভেনেজুয়েলা নয়, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও সতর্ক করেছেন ট্রাম্প। একই সঙ্গে মেক্সিকো ও কিউবাকে নিজেদের অবস্থান ঠিক করার বার্তা দিয়েছেন তিনি। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠক বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি আলোচনা হবে বলে জানা গেছে। চীন ও ইরান সহ ক্ষমতাচ্যুত নেতার মিত্ররা মাদুরোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। রায়ের বাজারে শায়িত 114 জনের মধ্যে 8 শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় দাফন করা 8 শহীদের কবর আনুষ্ঠানিকভাবে পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। প্রায় 18 মাস পর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্বজনদের কবর শনাক্ত করতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হারানো প্রিয়জনকে চোখের দেখা কিংবা শারীরিক স্পর্শ নয়, শুধু কবরের মাটি ছুঁয়ে প্রিয়জনকে অনুভবের চেষ্টা। রায়ের বাজারে শায়িত জুলাই-আগস্ট সময়কালে মৃত 114টি বেওয়ারিশ লাশের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত 8 জুলাই শহীদের কবর পরিবারের কাছে হস্তান্তর করা হলো। পরবর্তীতে যাকে আমরা নিয়ে এসেছি ডক্টর লুইস ফন্ডারবার্গ, উনিও কিন্তু এই ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট ওয়ার্ল্ডের একদম লিডিং পজিশনে আছেন উনি।
উনি 40 বছর ধরে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং 65 কান্ট্রিতে এইরকম বড় ধরনের অপারেশনের নেতৃত্বে উনি ছিলেন। ওনাকে নিয়ে এসেছে, আপনারা দেখেছেন যেদিন আমরা এখানে ব্রিফ করি, উনি আমাদেরকে প্রশিক্ষিত করেছেন, প্লাস প্রথম বেশ কয়েকদিন উনি আমাদের সাথে নিজে থেকে এগুলো উঠিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের দোষীদের বিচার কার্যক্রম যথাযথভাবে সমাপ্ত করতে সরকারের কাছে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। আমার শোল কই গেলি রে, আমাদের কেন ডাক দিব রে আল্লাহ। সে 18 জুলাই বাসার থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই, তার ভূমিকা অনেক ছিল। জুলাই শহীদদের যথাযথ মর্যাদা প্রদানে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। সার্বিক প্রক্রিয়ায় যুক্ত ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, বাসভবনের নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজ কারা সেখানে গিয়েছিলেন আমাদের জানান। নবনীতা, ধন্যবাদ আপনাকে। আসলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের এই চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তিনি বৈঠক করছেন এবং যিনি চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে দলের পক্ষ থেকে যে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে, আজ কিন্তু তার 7ম দিন এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু এখানে আসছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন তারা। এদের মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কিন্তু তারেক রহমান বৈঠক করছেন। আমরা বিকেল থেকে দেখেছি এবি পার্টির প্রতিনিধিদের সাথে তারেক রহমান বৈঠক করেছেন, লেবার পার্টি, নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং এই প্রতিনিধি দলগুলো কিন্তু বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকে কি আলোচনা হলো সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন। তারা যেটি বলছেন যে আলোচনায় রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে। সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচন নিয়েও তাদের আলোচনা হয়েছে। এছাড়া তারেক রহমান উল্লেখ করেছেন এবং রাষ্ট্রীয় স্বার্থে বা জাতীয় স্বার্থে দল মত বা মত দ্বিমত থাকলেও যেন রাষ্ট্রীয় স্বার্থে বা জাতীয় স্বার্থে সব দলগুলো এক থাকে সেই বিষয়টি কিন্তু তারেক রহমান উল্লেখ করেছেন এবং দেশের স্বার্থে সবাই যেন একতাবদ্ধ থাকে তারেক রহমান সেটিও কিন্তু উল্লেখ করেছেন। নবনীতা, আপনাকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই। চেয়ারপারসনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা কিন্তু একটি শোক বার্তা পাঠিয়েছে, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ বিসিবির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু এসেছিল এবং শোক বইয়ে স্বাক্ষর করে তারা চলে গেছেন, যার নেতৃত্বে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং স্বাক্ষর শেষে কিন্তু তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে মূলত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর জন্যই তারা এসেছিলেন এবং বর্তমান সাম্প্রতিক যে বিষয়টি রয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে বিষয়টি, আমিনুল ইসলাম বুলবুল কিন্তু সেটি উল্লেখ করেছেন, বলেছেন এটি দুঃখজনক এবং আইসিসিকে তারা চিঠি দিয়ে জানিয়েছেন সামনে টি20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত এবং বিসিবির পক্ষ থেকে তিনি উল্লেখ করেছেন যে আইসিসির চিঠির জবাবের অপেক্ষায় তারা আছে। নবনীতার সবশেষ যে অবস্থা, আমি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছি, নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেতরে অবস্থান করছেন। সাদি, ধন্যবাদ আপনাকে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তারেক রহমান এসব কথা বলেছেন বলে জানিয়েছেন অন্যান্য দলের নেতারা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। অন্যান্য দিনের মতো সোমবারও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আগে থেকেই ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। সাক্ষাৎ শেষে বাম জোটের নেতারা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে ধর্ম, দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। দুপুরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদ ও নির্বাচনহীনতার সংস্কৃতি যেন পুনঃপ্রতিষ্ঠা না হয়, সেই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব এই প্রতিষ্ঠার জন্য, সেই কথাটা আমরা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ৪ জানুয়ারি ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। বাছাইয়ে সারা দেশের ৩০০ আসনে ১৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হয়েছে ৭২৩ জনের মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন ভবন চত্বরে আবেদন জমা দেওয়ার জন্য 10টি পৃথক বুথ করা হয়েছে। সোমবার সকালে বুথ পরিদর্শন শেষে সিইসি বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। সকাল থেকে আপিল আবেদন জানাতে আসেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাদ পড়াদের প্রায় অর্ধেকেই স্বতন্ত্র। হ্যাঁ, আমি এটা ত্রুটি মেনে নিলাম। আমারটা যদি বাতিল করা হয়, তাহলে আমার পাশে যে আরেকজন প্রার্থী ছিল তারটা বাতিল না করে তাকে কেন স্থগিত করে সময় দেওয়া হলো সংশোধনের। আয় ব্যয়ের হিসাব বিবরণীটার যে ক্লথটা আছে, এই পাতাটা পূরণ করিনি, কিন্তু এটার সাপোর্টে কিন্তু আমার আয় ব্যয়ের হিসাব দেওয়া আছে অলরেডি। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। তা আমি এখানে আসছি আপিল করতে। আমার ভুলবশত কয়েকটা গ্যাস বিল পরিশোধ করে নাই,
সেইটা আজকে পরিশোধ করে আমি এখানে আপিল করতে আসছি। ওনারা বলতেছে যে আমার নামে নাকি মামলা আছে, তো আমি বারবার বলছি না আমার নামে কোনো মামলা নেই। তো যারা পুলিশ ছিল তারা ওইখানে একটা কাগজ শু করছে আমার নামে মামলা আছে। পরের দিন আমি ইনকোয়ারি করছি, করার পর দেখলাম যে আমার নামে কোনো মামলা নেই। প্রার্থিতা ফিরে পেতে যেমন আবেদন করা যাবে, তেমনি কারো প্রার্থিতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব আমাদের অডিটোরিয়ামে। 10 থেকে 18 জানুয়ারি নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনারের আপিল শুনানি শেষে আদেশ দেওয়া হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট কেন্দ্র সহ যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আসন্ন নির্বাচন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রফিকুল বাশার জানাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার কাজের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় ও তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বলেছেন, দৃঢ়চেতা ব্যক্তিত্ব আর দেশের মানুষের জন্য কল্যাণের চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবে। বাজার অর্থনীতি, রাজস্ব আয়ে ভ্যাট চালু, গার্মেন্টস রপ্তানিতে ইউডি ক্ষমতা দেয়া, বিজিএমই এর হাতে ছেড়ে দেয়া সহ অসংখ্য উদ্যোগের জন্য প্রয়াত বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা। রিজভী নওয়াজ জানাচ্ছেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আইসিসিবির উদ্যোগে স্মরণসভা। সহ আয়োজক 17টি শীর্ষস্থানীয় চেম্বার ও অ্যাসোসিয়েশন। আয়োজনটি ব্যবসায়ীদের হলেও অতিথিদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হন বেগম খালেদা জিয়ার স্মরণে। ব্যবসা বাণিজ্যের প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। During her most critical health conditions, she continued to think about the well-being of the nation and its people. Through all of this, she remained deeply connected to public life and national service. A lasting legacy, Begum Khaleda Zia often affirmed that she has no home outside Bangladesh. ওনার মেইন গুণ ছিল তুমি প্রতি মুহূর্তে বাজে কথা বলছেন না। আমার এই একদম প্রথম শুরু থেকে দেখছি 91 যখন উনি প্রাইম মিনিস্টার হন তখন থেকে আজকে পর্যন্ত ওনার প্রয়াণ পর্যন্ত উনি কোনো সময় বাজে কথা বলতেন না, কারোর সম্বন্ধে কোনো কটূক্তি করতেন না। 1994 সালে ওনার যে সাহসী ভূমিকা ছিল ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। আলোচনা করেন
বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারাও। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এখানে একটি কথা অনেকাংশে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব, এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি, তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে 30 ডিসেম্বর অনন্তের পথে যাত্রাকারী বেগম খালেদা জিয়ার চিরশান্তি কামনা করে দোয়া করেন উপস্থিত সকলে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। র্যাব বিলুপ্ত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করার সুপারিশ করেছে গুম কমিশন। কমিশন বলছে, গোয়েন্দা সংস্থাগুলো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায় এবং প্রায় সব সরকারি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করেছে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। আওয়ামী লীগ আমলের ১৫০০-এর বেশি গুমের অভিযোগের তদন্ত প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমের সামনে আসে গুম কমিশন। প্রতিবেদন অনুযায়ী গুম হওয়াদের ২৫১ জন এখনও নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই রাজনৈতিক ব্যক্তি। কমিশনের অনুসন্ধান অনুযায়ী গুম করা, বন্দিশালা তৈরি ও গুমের আলামত ধ্বংসে সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব। গুম কমিশন বলছে, রাজনৈতিক সিদ্ধান্তে আইনশৃঙ্খলা বাহিনী গুমে যুক্ত হতো। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। গুম ও মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে প্রাতিষ্ঠানিক এবং আইনগত সংস্কারের সুপারিশ করেছে গুম কমিশন। সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। কমিশন জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা গুমের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। হিমালয়ের কোলঘাসার সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীত বস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারের শীতে কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষেরা। পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র মানুষজন হাতে কম্বল পেয়ে আনন্দিত। যারা দিচ্ছে তাদের আল্লাহ ভালো করুক, খুবই ভালো। প্রতি বছরে যেন আমাকে কম্বল দেয়। ঠান্ডাতে একটা কম্বল পাইছি, আমি খুব উপকার পাইছি। যে দিছে আত্মভিজ্ঞতা যেন ও সুস্থ সবলভাবে ভালো থাকে, আল্লাহ যেন ওকে আবার দেওয়ার মতন ক্ষমতা করে। এই কম্বলটা যে পাইলাম আমার উপকার হইল। প্রচণ্ড শীত পঞ্চগড়ে বছর জানি আমরা পাই, আমাদের জন্য অনেক উপকার হয়। শরীর কাঁপতেছে, যে একটা কম্বল পাইছি, এটার জন্য খুব উপকারী হয়ে গিয়েছে। আর যারা কম্বল দিচ্ছে তার জন্য আমরা আল্লাহর জন্য দোয়া করি, সেই জন্য আগামীতে আরো কম্বল দিতে পারি। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় শীত মৌসুমে গরম কাপড়, কম্বল বিতরণ ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি, খাদ্য সামগ্রী বিতরণ ও নানা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের উত্তরে যে উত্তরবঙ্গ আছে, এখানে অনেক শীত পড়ে। তো এখানের মানুষ শীতের জন্য অনেক হাহাকার, শীতার্ত মানুষদের মধ্যে শীত বস্ত্র দেওয়ার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। আমি ট্রাই ফাউন্ডেশনের নিকট সুবিনয়
একটা অনুরোধ রাখবো, যে অনুরোধটা হলো এই ধরনের, এটা বাংলাদেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের যে ঠান্ডা কনকনে হিমেল হাওয়া এবং শীতটা এখানে প্রথম অনুভূত হয়। তাই এইখানে আরও বেশি মানুষকে যদি সম্পৃক্ত করা যায় এই ধরনের উদ্যোগ, এখানে যারা এই ট্রাই ফাউন্ডেশনের সাথে পঞ্চগড়ে যারা সম্পৃক্ত ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রাই ফাউন্ডেশনকেও ধন্যবাদ যেন এই ধরনের উদ্যোগটা অব্যাহত রাখে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ায় প্রতিক্রিয়ায় বাংলাদেশে আসন্ন আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে এই চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 26শে মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএলের খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানের সাথে যুদ্ধের বিরতির পর আমন্ত্রণ আরও একবার। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও সাবেক বিমান বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল AK খন্দকারকে নিয়ে স্মরণ সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। স্মরণ সভায় যোগ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিমান বাহিনীর ইতিহাসে AK খন্দকার চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান আলোচকরা। লায়লা নওশিন জানাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের অকুতভয় সৈনিক, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তমের স্মরণে স্মরণ সভা। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত স্মরণ সভায় যোগ দেন রণাঙ্গনের সহযোদ্ধা, কর্মজীবনের সহকর্মী সহ পরিবারের সদস্যরা। played a very critical role in creating the consciousness of what constituted a liberation struggle which had to be built around guerrilla warfare. মুক্তিযুদ্ধটা কিন্তু পরিচালনা করছেন AK খন্দকার, নট ওসমানী। এখানে ভারতের অবদানকে আমাদের মনে রাখতে হবে। করিম খন্দকার সাহেব এই ভারতীয়দের সাথে যে যোগসূত্র রক্ষা করা, সেটা তিনিই করেছিলেন। The independence of Bangladesh and the safety and lives of all its people were paramount to him. মুক্তিযুদ্ধের গৌরবময় নেতৃত্বদানের পাশাপাশি বিমান বাহিনী প্রতিষ্ঠায় AK খন্দকার আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে জানান আলোচকরা। ওনার সবসময় চেষ্টা ছিল যে একটা বিমান বাহিনী গঠন করা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরকে ঘিরে যুগপৎ যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, IDF-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ামাল জামির 4 বছর মেয়াদী যে সামরিক পরিকল্পনা নিয়েছেন, এই প্রস্তুতি তারই অংশ। পরিকল্পনায় স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধির বিষয়ও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 3টি অঞ্চলের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, দেশজুড়ে চলমান মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ থেকে জনগণের দৃষ্টি সরাতে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা অন্তরাত্মা প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। সিনেমায় বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে টাইটেল গান রয়েছে। গত 4 ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমা অন্তরাত্মা। নিটোল টাটা বিশেষ সংবাদ।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে CES আন্তর্জাতিক প্রযুক্তি মেলাকে সামনে রেখে AI প্রযুক্তি নির্ভর টিভি, বাড়ির প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। এসব যন্ত্রপাতির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে 130 ইঞ্চির মাইক্রো RGB টেলিভিশন, যেখানে লাল, সবুজ ও নীল ক্ষুদ্র LED ব্যবহার করে নিখুঁত রঙের ছবি দেখানো হয়েছে। নতুন টিভিতে যুক্ত অত্যাধুনিক ডিসপ্লে ঘরোয়া বিনোদন, AI ফিচার ও ব্যবহারকারীর অভ্যাস বিশ্লেষণ করে খাবার বা জীবনধারা সংক্রান্ত পরামর্শ দেবে। এছাড়া AI সমৃদ্ধ ওয়াশিং মেশিন, রোবোটিক ভ্যাকুয়াম ও উন্নত প্রযুক্তি নির্ভর বাড়ি প্রদর্শন করছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ইউরোপের প্রধান বিপণন কর্মকর্তা বেঞ্জামিন ব্রাউন জানিয়েছেন, চাহিদার উপর নির্ভর করেই এমন উদ্যোগ। AI বিদ্যুৎ খরচ সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখছে। প্রযুক্তি বিষয়ক CES মেলা শুরু হবে 6 জানুয়ারি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এয়ার টিকিটের গায়ে দাম ও এজেন্সির নাম লেখা বাধ্যতামূলক করে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন এজেন্সিগুলো জামানত 1 কোটি টাকা এবং অফলাইনের জন্য 10 লাখ টাকা করা হয়েছে। অধ্যাদেশে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নকে কঠিন করা হয়েছে জানিয়ে বিমান উপদেষ্টা বলেন, সিন্ডিকেট বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এয়ার টিকিটের দাম এখনও যৌক্তিক হয়নি, আরও কমা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে সিলেটে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশের মানুষের আস্থার নাম তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে বড়াইগ্রাম থানা মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সে সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন করি আমাদের নেত্রী আমাদেরকে এতিম করে, আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদেরকে দুঃখ দিয়ে। আমরা চেয়েছিলাম, উনি 18-20টা বছর অনেক কষ্ট করেছেন। আজকে গণতান্ত্রিক ধারা, যে গণতন্ত্রের জন্য যে নেতৃত্বে উনি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে নতুন ভাবে রূপদান করেছে, রূপ লাভ করতে যাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনে এই দেশটাকে একজন মানুষই এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। এবার খেলার খবর। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।